রাতটা যেন হুট করে প্রয়োজনের তুলনায় নিস্তুপ হয়ে গিয়েছিল সেদিন। চিত্রা অপলক তাকিয়েছিল তার বাবার দিকে। সে ভেবেছে বাবা হয়তো মজা করেছে। পর মুহূর্তে বাবা হয়তো হো হো করে হেসে উঠে বলবে, কেমন ঢপ দিলাম বলো তো। কিন্তু তেমন কিছুই হলো না। বাবার মুখটা গম্ভীর থেকে আরো গম্ভীর হলো। গম্ভীর যেই সেই আবরণ যেন ছেয়ে গেল পৃথিবীর মাঝেও। সোডিয়ামের মোহনীয় সে হলুদ বর্ণ আলোটার মাঝে কেমন অবিশ্বাসের উজ্জ্বলতা। চিত্রা বাবার দিকে তাকিয়ে বেশ খানিকটা সময় নীরব থেকে অবিশ্বাস্যকর কণ্ঠে বলল, আব্বু কি বলছেন এসব? নুরুল সওদাগর খুব গোপনে শ্বাস ফেললেন। সে আর বেশিক্ষণ চিত্রার দিকে তাকিয়ে থাকতে পারল না। বারান্দার বাইরে দৃষ্টি নিবদ্ধ করে বেশ রুক্ষ কণ্ঠে বললেন, সত্যি বলছি সব। তুমি তখন দুদিনের শিশু। নিষিদ্ধ পল্লীর মহিলাদের সন্তান জন্ম দেওয়া নিষেধ, কিন্তু যদি সেই সন্তান মেয়ে হয় তাহলে তারা ধুমধাম করে বরণ করে নেয় সেই সন্তানকে, কারণ ভবিষ্যতে তাদের ব্যবসায় লাভজনক মূলধন সেটা। তোমাকে যে জন্ম দিয়েছে তোমার জন্মদাত্রী সে চাইনি তার মতন এমন দুযোগ তোমার ভাগ্যে জুটুক। তুমি জন্ম নেবে বলে তাকে হসপিটালে ভর্তি করানো হয়। তখন তোমার তুহিন ভাইজানও অসুস্থ, তাই আমরা সে হসপিটালে গিয়েছিলাম। তোমার জন্মদাত্রী হুট করেই তোমার মায়ের কোলে তোমাকে তুলে দিয়ে আকুতি মিনতি করে উঠল। তার জীবনের ভয়ঙ্কর বর্ণনাও দিল। তোমার মায়েরও শিশুদের প্রতি সহমর্মিতা বেশি ছিল, তাই নিয়ে এলো তোমায়। এবারে কোনো মানুষ জানে না তুমি কার মেয়ে, কেবল আমি আর তোমার মা জানি তোমার জন্ম পরিচয়। চিত্রার নয়নে ঘেঁষে ততক্ষণে ঝরে পড়েছে কত অশ্রুকণা। ঘৃণায় ভরে উঠেছে আঙ্গিনা। এক মুহূর্তে মিছে হয়ে গেল তার এই জনম। কি নোংরা, কি বিশ্রী অতীত। মনে হলো সে যেন কোনো নর্দমার কীট, সমাজের এক নোংরা মানুষ। আবু যে তাকে পছন্দ করতেন না সেটাই তার প্রাপ্য। এত ভালোবাসা তো কভু তার প্রাপ্য ছিল না। নুরুল সওদাগরের চায়ের কাপটা বারান্দায় চৌড়া গ্রিলটার উপর রাখলো। পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে মুছে নিল তার মুখমণ্ডল। মুখ মুছার নাম করে কিছু অশ্রুকণাও বোধহয় মুছে নিলেন। কে জানে আধারের কুল ঘেঁষে যাওয়ার গল্প কথা। পকেটের রুমাল পকেটে রেখে নুরুল সওদাগর গলা পরিষ্কার করে বললেন, তুমি তো জানলেই তোমার অতীত, এখন একটা কথা রাখবে? চিত্রার কণ্ঠে তখনও কান্নার ছাপ, তবু সে অস্ফুট স্বরে উচ্চারণ করলো, জি আব্বু বলেন। তুমি বিয়ে করে ফেলো চিত্রা। মনে করো না তোমার অপছন্দ করি বলেই সেটা বলছি। তুমি আমার দায়িত্বে ছিলে। আমি তোমার ভালো একটা ভবিষ্যৎ গড়ে দিতে চাই। আজ আছি কাল নাও থাকতে পারি। তোমার দায়ভার তখন কে নিবে? এবারে সবাই হয়তো তোমায় ভালোবাসে, কিন্তু আমার না থাকলে তারা হয়তো ফিরেও চাইবে না, কারণ তোমার সাথে তাদের রক্তের সম্পর্ক নেই। চিত্রার অবুঝ মন পরপর থাকায় তখন নিস্তব্ধ। রাতের দীর্ঘশ্বাসগুলো তখন বুকের ভেতর জমে জমে পাহাড় সমান হয়ে গেছে। এই পাহাড়ের ভীষণ ওজন নিতে পারছে না চিত্রা। কেমন দম বন্ধ হয়ে এসেছিল সেদিন। আবেগের বশে কিংবা নিজের প্রতি ঘৃণা থেকে সে রাজি হয়ে গেল বাবার প্রস্তাবে। হয়তো ঋণ শুধরানোর অপচেষ্টাটাও ছিল। সেদিনের কথা থামাতেই বিরাট এক বিষাক্ত দীর্ঘশ্বাস ফেল চিত্রা। সেদিন কাটলেও আধ কাটছে না চিত্রা। হুট করেই কি সে পাথর হয়ে গেল? বাহার তখনও নির্জীব, চোখের দৃষ্টি রাজপথে। হাতের চায়ের কাপের গরম গরম চা এখন শরবত পায়। ভিতরের তরতাজা অনুভূতি ও কেমন নিস্তেজ। বাহারের নীরবতা ভয় জাগল চিত্রার মনে। বাহার ভাই বুঝি আজ চিরবিচ্ছেদ ঘোষণা করবে। কিনাই থুথু বুঝি তার উপর ছুঁড়ে মারবে বাহার ভাই। মারুক না হয়, সে সহ্য করে নিবে। ঘৃণাটা তো আর তার দোষে পাবে না। অদৃষ্টের পরিহাস। তবে আক্ষেপ কিসের, আফসোস কিসের? নিজের ভাগ্য যদি সে নিজে গড়ত তাহলে কি আর থুতু ফেলতে পারত কেউ? না, অনিশ্চিত ভবিষ্যৎ রচিত করত। তবুও যদি মানুষ তাকে দোষী ভাবে, তবে মেনে না হয় নিবে সে দোষ। চিত্রের মনের ভুল ভাবনার কর্তুজকে ভেঙে গড়িয়ে দিল বাহার। হাতের চায়ের কাপটা পাশেই ছুঁড়ে ফেলে বেশ স্বাভাবিক কণ্ঠে বলে, তোমার কি সেসব শুনে নিজের প্রতি ঘৃণা জন্মেছিল রঙ্গনা? এমন পরিস্থিতি বাহারের এই প্রশ্নটা চিত্রা আশা করেনি। জীবনে তো আশা ছাড়াই কত কিছু হয়। ছোট কণ্ঠে চিত্রা উত্তর দিল, করাটা স্বাভাবিক না বাহার ভাই? বাহার হাসলো। চিত্রার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিল। এই প্রথম বোধহয় বাহার চিত্রাকে ছুঁয়ে দিল, তাও স্নেহের হাতে।
কোনো লোভ লালসাবিহীন। অতঃপর মিষ্টি করে বলল, অস্বাভাবিক সেটা। তুমি নিজেকে কেন ঘৃণা করবে রঙ্গনা? তোমার বরং বুক ফুলিয়ে একটা ভীষণ স্বচ্ছ শ্বাস নেওয়া উচিত। তোমার জন্মদাত্রী সে কোথা থেকে আসছে কিংবা তার পরিচয় সব ভুলে যাও। মনে রাখো, সে কিন্তু মায়ের দায়িত্ব পালন করতে পিছু পা হননি। এই যে সে তোমার অন্য কারো কাছে দিয়ে দিল, তোমার কি মনে হয় তার উপর কম ঝড় গেছে এর জন্য? তাকে কি না কি সহ্য করতে হয়েছে তোমার ধারণা নেই। কথা শুনছো? জন্ম হোক যথার্থ, কর্ম হলো আসল। তোমার সাফল্য যখন আকাশ ছুঁয়ে দিবে, তোমার জন্ম পরিচয় তখন মরীচিকা। চিত্রা কেবল মনোযোগ সহকারে শুনল এই ঝন্য ছাড়া লোকটার কথা। মানুষটা কতটা গুছানো কেউ বুঝবে তার বাহ্যিক আবরণ দেখে। চিত্রা লম্বা এক নিঃশ্বাস নিল, শুদ্ধতম হাসি দিয়ে বলল, চলুন বাহার ভাই, ফেরা যাক। পাহাড়ও ঘাড় কাত করে উঠে দাঁড়ালো। একটা রিকশা ডাক দিয়ে বসিয়ে দিল চিত্রাকে। বাহারকে উঠতে না দেখে অবাক হলো চিত্রা। কপাল কুঁচকে প্রশ্ন করলো, আপনি যাবেন না? তুমি যাও, আমি হেঁটে আসবো। বাহারের উত্তরে কুঁচকানো কপাল আরো কুঁচকালো। অবাক কণ্ঠে বলল, আমার সাথেই চলুন। হেঁটে আসার কি দরকার? আজ আমি আপনাকে বাড়ি অবধি না হয় নিয়ে গেলাম, কোনো একদিন আপনি পুরো শহর ঘোরাবেন। চিত্রার কথায় বিশেষ হেলদোল দেখালো না বাহার। পকেটে দুহাত গুঁজে কুকড়ানো চুলগুলো দুলিয়ে বলল, আমি হিমু নয় রঙ্গনা, আর না তুমি রূপা। আমরা আমাদের মতনই। আমি এক দরিদ্রতার কষাঘাতে পিষে যাওয়া মানব, আর তুমি বাস্তবতার বেড়াকলে ঝলসে যাওয়া নারী। আমাদের গন্তব্য এক হলেও হয়তো পৌঁছানোর পদ্ধতি ভিন্ন। তাদের ক্ষতি কি? শেষ অবধি যদি সন্ধে হয়, রাস্তা তবে ব্যাপার নয়। চিত্রার দিক থেকে নজর সরিয়ে বাহার একবারে হাঁটা ধরল সোজা। চিত্রা কতক্ষণ তাকিয়ে রইল সেই পাহাড়ের দিকে। লোকটা যদি একটু পিছে ফিরে তাকায় সে আশায়, কিন্তু তার হলো কই। লোকটা তো আর তাকালো না। সবসময় চিত্রার আশা ভেঙে দিতে লোকটা প্রস্তুত। চিত্রা ছোট শ্বাস ফেলল। থাক, সবার গল্পের বিবরণ এক হলেই সমস্যা। থাক না, বাহির রঙ্গনার গল্প কিছুটা অন্যরকম। ক্ষতি তো আর নেই। আজ অষ্টমতম দিন। পদার্পণ করল মুনিয়া বেগম ছাড়া সওদাগর বাড়ির লোকজন। তুহিন ভাইজান খুঁজছে নুরুল সওদাগরের, খুঁজছে, তবে মুনিয়া বেগমের দেখা নেই। কেমন যেন হাওয়ায় মিলিয়ে গেল মানুষটার বাবার বাড়িতে কেউ নেই যে সেখানে যাবে। আপন বলতে স্বামীর বাড়ি ছিল। উনার কলিগদের সাথে যোগাযোগ করার চেষ্টা চলল, কিন্তু কেউ খোঁজ দিতে পারল না মুনিয়া বেগমের। চিত্রারও চোখ ভীষণ শুকনো। মা তাকে যতটা যত্ন করত, অতটা যত্ন আর কেই বা করবে। মুখে ছোট ছোট ব্রণ, চোখের নিচে কালো আস্তরণ। মেয়েটার মায়া মায়া মুখ খানার দিকে তাকালো, কেমন হাহাকার করে উঠে বুক। অন্যদিকে ওহির মেজাজ আজকাল কিঞ্চিত ভালো। নৌসাদ ছেলেটা প্রচুর জ্বালালেও বেশ সম্মান দেয় তাকে, অনেক বেশি সময়ও দেয়। হুটহাট রাস্তায় কোথা থেকে যেন এসেও হাজির হয়ে যায়। ঝগড়া করতে মন্দ লাগে না। খাবার টেবিলে দুপুরে খাবারের তোড়জোড় চলছে। ওই চাঁদনি, অনয়, মাহেতাব, আফজাল সওদাগর, লতা বেগম সবাই খেতে বসেছে। রোজা সওদাগর এবং তার ননদ খাবার বেড়ে দিচ্ছেন। কাজের মেয়ে দোয়েল রান্নাঘর থেকে খাবার এনে দিচ্ছে। আজ খাবার টেবিলে ঘটল অন্যরকম ঘটনা। সবাই যখন খেতে ব্যস্ত, দোয়েল তখন মাছের তরকারিটার বাটি টেবিলে এনে রাখলো। চিত্রার হঠাৎই দৃষ্টি আটকালো মাছের বাটিতে থাকা বড় মাথাটার দিকে। বয়সে ততটা ছোট না হলেও চিত্রার আবদারগুলো বেশ ছোটদের মতন। হুটহাট বলে বসে না ভেবেই কত আবদারের কথা। যেমন আজ মাছের মাথাটা দেখে নিষ্প্রাণ চিত্রার ঝলমলে হাসি দিয়ে বলে উঠল, বড় চাচি আম্মা, আমায় কিন্তু মাথা দিবে আজ। সবাই চিত্রার দিকে তাকিয়ে মুচকি হাসলো। যাক, মেয়েটা নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। আর বরাবরই চিত্রার জন্য বড় মাছের মাথাটা রাখা হয়। সে আবার বেশ মাছপ্রেমী। সবাইকে অবাক করে দিয়ে রোজা সওদাগর মাছের মাথাটা চাঁদনির প্লেটে উঠিয়ে দিল। চাঁদনি চিত্রার পাশে বসে খাবার খাচ্ছিল। রোজা সওদাগরের এমন কাণ্ডে উপস্থিত সবাই হতভম্ব। চাঁদনি নিজেও অবাক হয়ে গেল। রোজা সওদাগর সবাইকে তার দিকে এমন হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বুকা বুকা হেসে চিত্রাকে আদুরে সুরে বলল, তোর আবার তো একটু বেশি পুষ্টি লাগবে। হের তা ওহন দুইজনের খাওয়া খাইতে হইব, তাই না? আমি তোরে বড় টুকরাটা দিব, মাথাটা তোর আপা খাক,
কেমন? চিত্রার হুট করেই কান্না চলে এলো, কিন্তু সে প্রকাশ করলো না। এটা হওয়াটা তো স্বাভাবিক, সবাই কি আর মায়ের মতন হয়? চিত্রা খাবারটা কোনো মতে গিলে নিয়ে মাথা নাড়িয়ে কৃত্রিম হাসি দিয়ে বলল, না না চাচি আমা, তুমি আপারেই দাও। আমি দেখছো কেমন ব্যাককেলের মতন আবদার করলাম। এখন তো বড় আপাই ভালো খাবার প্রয়োজন। তুমি ঠিক করেছ। কথার নিচে চাপা পড়ল চিত্রার প্রগাঢ় অভিমান। চাঁদনি আপা তার প্লেট থেকে মাথা উঠিয়ে চিত্রার প্লেটে দিতে দিতে বলল, আম্মা আপনিও না আমাকে কখনো খেতে দেখেছেন? মাথা সবসময় তো চিতাবাঘি খাই, মেয়েটার পছন্দ। আপনি না অদ্ভুত খাবি কেমনে তোরা? তোদের চাচি তো চিত্রাকে সবসময় দিত। চিত্রা খাবে বলে কি তোরা খেতে পারবি না? সবারই তো হক আছে। রোজা সদাগরের উত্তরটা কেমন খুব ঝাপটি মারল। রসকসীন কণ্ঠ। সেটা বড় আপার হাতটা ধরে ফেললো, খুব কষ্টে কান্না গিলে বলল, আপা দিও না গো, কারো হোক মেরে খেতে পারবো না আমি। খাবার টেবিলে নিস্তব্ধ নীরবতা, সবাই কেমন ফেলফেল আহমক হয়ে তাকিয়ে রইল। চিটা এক মনে আলু ভাজাটুকু দিয়েই পরের ভাতটুকু মাখিয়ে নিল। রোজা সওদাগর তাকে মাছ আর সাধল না, বরং বড় টুকরাটাই সে তার মেয়ে জামাইয়ের থালায় উঠিয়ে দিল। সবাই চোখ মেলে দেখলো এই স্বার্থপরতা। কারো মুখে কোনো শব্দ নেই। চিত্রা আর দু লুকমা ভাত গিলে কোনো মতে উঠে দাঁড়ালো। আর খাওয়া যে সম্ভব হচ্ছে না। এই খাবার যেন বিষের চেয়ে বিষাক্ত মনে হলো। নাহাতাবো আর মা ছুঁয়ে দেখল না। শাশুড়ির এক চোখা কাহিনী নীরব প্রতিবাদ করে সেও চুপ করে খাবার পাত থেকে উঠে গেল। মেয়ে জামাইকে উঠে যেতে দেখে রোজা সওদাগর গদো গদো কণ্ঠে ডাক দিতেই তাচ্ছিল্য হাসি দিল মাহাত্মা। বেশ তাচ্ছিল্য কণ্ঠে বলল, যা খাওয়ালেন পেট ভরে গেছে। আপনার মেয়েকে না হয় আমার ভাগের মাছটাও দিয়ে দেন। আমার হকের জিনিসের প্রতি তত টান নেই। মাছের পাতে তুলনা ওহিও। অপমানে গাল শিরশির করে উঠল রোজা সওদাগরের। সে মুখ বাঁকিয়ে বলল, ঘরের চেয়ে পরের টান বেশি এবারের মানুষের। চিতা তখন কেবল টেবিল ছেড়ে কিছু দূর গিয়েছে। বড় চাচির কথায় ডুকরে উঠল সে। ছুটে গেল ঘরে। মা ছাড়া দুনিয়া কেমন আধার হয়ে গেল তার। এতদিনের নিয়ম ভেঙে আপন মানুষের বদলে অষ্টাদশী ভেঙে চূর্ণ বিচূর্ণ। এ বাড়িতে কেমন যেন বদলের সুর দেখা গিয়ে দিয়েছে। আর যে সুখের দিন নেই চিত্রা, তা বুঝতে তার বাকি রইল না।